1997 সালের শেষ দিকে এক খ্যাপাটে মাঝবয়সী ছোকরাকে গ্রেপ্তার করে আনে পুলিশ। চার্জ হলো একটা পুরনো কবরস্থানের বিশেষ একটা জায়গা সে খুঁড়ছিল। 3 ফুট মাটি তোলার পরে পুলিশ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। পুলিশ কর্তা প্রথমে সন্দেহ করেন যে হয়তো গুপ্তধনের খবর পেয়ে মাটি কোপাচ্ছিল সে। তদন্ত করতে আবার লোক পাঠান তিনি। তারা ফিরে এসে জানায় প্রায় বছর 60 আগে মৃত এক লেখকের কবর খুঁড়ছিল ছেলেটি। তার নিজের দাবি, মন্ত্র বলে সে বাঁচিয়ে তুলতে পারবে লেখককে। হ্যাঁ, মৃত্যুর 60 বছর পরেও। ওই লেখকের গল্প পড়েই নাকি পদ্ধতিটা জানতে পেরেছে সে। মুশকিল হলো, পুরো কবরটা খুঁড়ে ফেললেও কোনো দেহ পেত না ছেলেটি, কারণ অর্থাভাবে নিজের কবরের সংরক্ষণের ব্যবস্থা করে যেতে পারেননি লাভক্রাফট। মৃত্যুর বহু বছর পরে চাঁদা তুলে পাঠকরা তার কল্পিত স্মৃতিসৌধ বানিয়ে দেন। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে আজ এইচ.পি. লাভক্রাফটের কাহিনী অবলম্বনে পিকম্যানস মডেল। প্রিয় এলিয়ট, আমার সম্পর্কে তোমার মনে যে কি ধারণা হয়েছে তা তোমার চিঠি পড়েই বুঝেছি, এবং সত্যি বলতে কি সেগুলো ভুল প্রমাণ করার মতো কিছু আমার হাতে এই মুহূর্তে নেই। তার উপর ইদানিং আমার কাজকর্ম দেখলে যে কোনো স্বাভাবিক মানুষেরই সন্দেহ হতে বাধ্য। যেমন ধরো, পার্ক স্ট্রিটের ধারের সাবওয়ের পথ আমি আর মারাই না। সন্ধ্যাবেলা বাড়ির বাইরে বেরোতে চাই না। আগে ভোরবেলা পাহাড়ের গা বেয়ে মর্নিং ওয়াকে যেতাম। ইদানিং সেই সব কিছুতে হঠাৎ করে ইতি করে দিয়েছি। কেন যে দিয়েছি সে কথা তোমার আগে পুলিশই জিজ্ঞেস করেছিল আমাকে, কিন্তু তাদের কাছে সত্যি কথা প্রায় কিছুই বলিনি। আমি বলিনি, তার কারণটা তুমি এই চিঠি পড়লেই বুঝতে পারবে। শুধু আগে ভাগে এটুকু বলে রাখি যে একটা বিশেষ ঘটনার পর আমার নার্ভগুলো আর আগের মতো নেই, তাই মাঝে মধ্যে ঘটনার খেই হারিয়ে ফেলতে পারি। সেটুকু দোষ নিজ গুণে ক্ষমা করে দিও। আসল ঘটনাটার কতটা তুমি কাগজে বা রেডিওতে জেনেছ তা আমি জানি না। কিছুই শোনোনি ধরে নিয়ে গোড়া থেকেই শুরু করছি। কিছুদিন যাবৎ রিচার্ড আপটন পিকম্যান নামে এক শিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশা করি পিকম্যানের নাম তুমিও শুনেছ, কারণ শিল্পী হিসেবে তার সুখ্যাতি এবং কুখ্যাতি দুটোরই অভাব হয়নি কোনো কালে। আমার মতে গোটা বোস্টন শহরে তার মতো বড় মাপের চিত্রকর আর জন্মায়নি। ছবি আঁকার ব্যাপারে সে সর্বকালের শ্রেষ্ঠ আর্টিস্টদের মধ্যে অন্যতম, তা কেবল আমি নয়, অনেক বড় চিত্র সমালোচকই স্বীকার করে নিয়েছেন। দেশ বিদেশে বিস্তর দামে বিক্রিও হয়েছে সেই সব মহামূল্য ছবি। এত সত্ত্বেও দেশের একদল বুদ্ধিজীবী ক্রমাগত গালমন্দ করে এসেছেন পিকম্যানকে। তার একমাত্র কারণ হলো তার ছবির বিষয়বস্তু। এত কদর্য, এত কদাকার, এত ভয়ানক, অথচ এত নিখুঁত প্রতিকৃতি অন্য কোনো আর্টিস্টের তুলিতে দেখিনি আমি। হঠাৎ করে তার স্টুডিওতে ঢুকে পড়লে মনে হবে যেন সাক্ষাৎ নরকে এসে পড়েছি। চারপাশে দেখি দেখি আগুন জ্বলছে, তার মাঝে বিভৎস সব আদিম দানবদের হিংস্র দৃষ্টি বুকের ভিতরে ঢুকে হৃৎপিণ্ডের ঠান্ডা চাদর জড়িয়ে দেয়। এজন্যই বোধ করি এ সময়কার বেশিরভাগ আঁকিয়ে তাকে এড়িয়ে চলে। কোনো সংগ্রহশালায় তার আঁকা ছবি প্রদর্শিত হলে লোকজন সেই ছবির দিকে ভুল করেও তাকায় না। আমার অবশ্য এইসব দেখে ভয়ের থেকে কৌতূহলী হতো বেশি। আচ্ছা তুমি বলো, একটা মানুষ কেন সারাক্ষণ ভয়াবহ বিভৎস সব ছবি আঁকবে? বিশেষ করে তার হাতের টান যখন এত সূক্ষ্ম, তখন অন্য ধরনের সুন্দর ছবি এঁকে আর্টিস্ট মহলে দিব্যি আসর আলো করে বসতে পারত। ফলে মন দিয়ে তার আঁকাগুলো দেখতে বসলাম আমি। কিছুদিন পড়াশোনা করে বুঝলাম যে ব্যাপার অত সোজা নয়। ইদানিং বিভিন্ন ভুতুড়ে ম্যাগাজিনের প্রচ্ছদ শিল্পীরা নানা রকম যন্ত্রপাতি আর রং তুলির কারসাজিতে কিম্ভূত সব দানবের ছবি সহজেই এঁকে ফেলতে পারে, কিন্তু সেসব ছবির কোনোটাই পিকম্যানের ছবির মতো জীবন্ত হয়ে উঠতে পারে না।
ঠিক কোনখানে কতটা রেখা টানলে ছবিটা ফুটবে, কোন অংশে কতটা আলো আঁধারের মিশেলে ছবিটা আরো রহস্যময়, আরো ভয়ানক হয়ে উঠবে, সেই সব জ্ঞান যেন হাতের প্যালেটে রেখেই বসে সে ছবির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে হাত পা কাঁপতে থাকে। যাই হোক, যে কথা তোমায় বলতে বসেছি তাতেই আসা যাক। পিকম্যানের সাথে আলাপ করার আগে তার ব্যাপারে বেশ কিছু কথা জেনে নিয়েছিলাম আমি, একরকম কৌতূহলের বশেই বলতে পারো। শোনা যায় তার কোনো এক পূর্বপুরুষকে নাকি ডাইনি সন্দেহে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল। তারপর থেকে তাদের গোটা পরিবারই রাতারাতি গা ঢাকা দিয়ে উধাও হয়। আমি কিছুদিন হলো ছবি আঁকিয়েদের নিয়ে কাগজে একটা কলাম লিখছিলাম। স্বভাবতই পিকম্যানের মতো কুখ্যাত শিল্পীকে নিয়ে আর্টিকেল লিখতে অন্য কোনো সাংবাদিক রাজি হয়নি। সেই অছিলাতেই যেচে পড়ে একদিন আলাপ করলাম পিকম্যানের সাথে। প্রথমে ভেবেছিলাম এমন ছবি যে আঁকে সে লোক নিশ্চয়ই তান্ত্রিক কোচের কিছু একটা হবে। আলাপ হওয়ার পর কিন্তু দেখলাম পিকম্যান অতি সজ্জন মানুষ। বিভৎস ছবি আঁকে বলে সাধারণ লোকজনই এড়িয়ে চলে তাকে। আমি নিজে গিয়ে পরিচয় দিতে এবং আমি লেখালেখি করি শুনে সে বেজায় খুশি হলো। আমাকে সাথে করে নিয়ে গেল তার স্টুডিওতে। ছবিগুলো দেখে প্রথম প্রথম একটু ভয় পেলেও পরে বুঝলাম ওই প্রত্যেকটা কালির দাগের পিছনে কি ভয়ানক পরিশ্রম আর মনোসংযোগ মিশে আছে। এরপর থেকে মাঝে মধ্যেই তাকে ফোন করতাম আমি। সেও নতুন ছবির কাজ কতটা এগোলো এইসব বিস্তারিত বলতো আমাকে। মাঝে মাঝে নেমন্তন্নও করতো। কোনো দিন রাতে আমি বাড়ি ফিরতাম না, ঘন্টার পর ঘন্টা বসে শুনতাম তার অদ্ভুত সব অভিজ্ঞতার কথা। এত আতিথেয়তার মাঝেও আমার কেবলই মনে হতো কিছু একটা গোপন করতে চাইছে সে আমার থেকে। তখনও আমাদের বন্ধুত্ব ততটা গাঢ় হয়নি, ফলে কথাটা জিজ্ঞেসও করতে পারতাম না। তো এরকমই একদিনের কথা, নতুন আঁকা একটা স্কেচ আমাকে দেখাচ্ছিল সে। আমার অবশ্য সেদিকে মন ছিল না। এক দৃষ্টে তাকিয়েছিলাম ঢিমে তালে জ্বলতে থাকা মোমের শিখার দিকে। শেষে প্রশ্ন করেছিলাম, আচ্ছা তোমার ছবিগুলোতে কি আছে বলতো? সে অবাক হয়ে হেসে বলল, রং, তুলি আর আমার খ্যাপাটে মাথার খানিকটা কল্পনা। সে তো সব ছবিতেই থাকে, তোমারগুলো এত আলাদা কেন? আলাদা বলেই তো আমি পিকম্যান, তাই না? সে যাই হোক, আমার কিন্তু মনে হয় তুমি কিছু চেপে যাচ্ছ আমার থেকে। সে আবার আগের মতোই হাসলো, আমার দিকে একটা ইশারা করে বলল, চলো স্টাডি থেকে ঘুরে আসি, কিছু জিনিস দেখানোর আছে তোমাকে। আমি বাধা দিয়ে উঠলাম, তো দোহাই বাবা, তোমার এই ভয়ানক হাড় হিম করা ছবিগুলো আর দেখতে চাই না আমি। বাধা দেওয়া সত্ত্বেও একরকম জোর করেই আমাকে ধরে নিয়ে গেল পিকম্যান। এই কদিনে মুখে অনিচ্ছা প্রকাশ করলেও কেন জানি না তার ছবিগুলো সম্পর্কে আমার নেশা ধরে গেছিল। ছোটখাটো দু একটা ম্যাগাজিনে আমি অলৌকিক গল্প লিখে থাকি, ফলে অতিপ্রাকৃতের দিকে আমারও কৌতূহল থাকাটা স্বাভাবিক। স্টাডিতে ঢুকে সুইচ টিপে আলো জ্বেলে দিল পিকম্যান। দেওয়ালের গা জুড়ে রাখা বড় আর মাঝারি সাইজের পোর্ট্রেট, সেগুলো দিকে তাকালেই গা শিরশির করে ওঠে। অন্যদিন সেগুলোর দিকেই এগিয়ে যাই আমরা। আজ কিন্তু সেদিকে ফিরেও তাকালো না পিকম্যান, বরঞ্চ ঘরের বাঁদিকে ছোট একটা টেবিলের উপর রাখা সুটকেস হাতে তুলে নিল। লকটা খুলে ভিতর থেকে কয়েকটা পুরনো কাগজের তাড়া বের করে আনলো। আমি ঝুঁকে পড়লাম তার উপর। কয়েকটা হলুদ হয়ে যাওয়া কাগজের উপর পেন্সিলে কিছু আঁকা আছে। আমার দিকে কাগজগুলো এগিয়ে দিয়ে সে বলল, এই নাও, দেখো দেখি কেমন হয়েছে। আমি কাগজগুলো চোখের সামনে মেলে ধরতে বুঝলাম সেগুলো কোনো শিশুর হাতে আঁকা পেন্সিল স্কেচ। ছবিগুলো কিন্তু বেশ সুন্দর। কোনোটা আকাশের এক কোণ থেকে দল বেঁধে নেমে আসা পরীদের ছবি, আবার কোনোটা জলের তলায় ভেসে যাওয়া রঙিন শামুকের। প্রতিটা ছবির নিচেই নাম সই করা, রিচার্ড আপটন পিকম্যান। অবাক হয়ে বললাম, এগুলো তো দিব্যি সুন্দর হয়েছে। নিচে তারিখটা দেখছো?
সইয়ের নিচে ডেট লক্ষ্য করে বুঝলাম এগুলো পিকম্যানের বেশ অল্প বয়সে আঁকা। যে বয়সে আমরা সাধারণত আপেল, কলা বা একগোছা আঙুর এঁকে মন ভরাতাম, সেই বয়সে পিকম্যানের ভাবনা কল্পলোকে ডানা মেলত। তাহলে এইসব কুৎসিত ছবি আঁকা শুরু করলে কবে? সে ভাবুক মুখে বলল, কি জানি, ছোটবেলার কথা ঠিক মনে পড়ে না। মনে হয় যেন মাথা থেকে কেউ সাদা রং দিয়ে মুছে দিয়েছে। তা পরিবারের কেউ তো বলতে পারবে, মানে যারা ধরো তোমায় ছোটবেলা থেকে দেখেছে। না, তেমন কেউ আর বেঁচে নেই। আর আমিও তো বড় হয়েছি বোর্ডিং এ, খুব একটা কেউ দেখা করতে আসতো না। আমি একটু ভেবে নিয়ে বললাম, বেশ, আচ্ছা এগুলো আমি রাখতে পারি একদিনের জন্য? পিকম্যান খুব একটা আপত্তি করলো না, বরঞ্চ আমি যে তার ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছি সেটা ভেবে খুশি হয়েছে মনে হলো। সেদিন বাড়ি ফিরেই আমি স্কেচের কাগজগুলো নিয়ে বসে পড়লাম। স্টাডিতে ছবিগুলো দেখতে দেখতেই একটা বুদ্ধি মাথায় এসেছিল। লক্ষ্য করেছিলাম তারিখগুলোতে একটা বিশেষ সময়ের পরে পিকম্যানের ছবিগুলোতে একটু একটু করে ভয়ানক ভাব আসতে শুরু করেছে। 4 বছরে পা দিতেই সে মৎস্যকন্যা আঁকতে শুরু করেছে, অথচ 4.5 বছরের আগেই দেখছি সেই মৎস্যকন্যা শুয়ে পড়েছে জলের ধারে। তার শরীরের নিচের অংশ ছিঁড়ে খাচ্ছে কতগুলো মাংস খেকো পিরানহা মাছ। এরপর থেকেই ধীরে ধীরে তার ছবি ভয়ানক হতে শুরু করেছে। ব্যাপারটা খেয়াল করতে আগ্রহ আরো বেড়ে গেল আমার। অর্থাৎ 4 থেকে 4.5 বছরের মাঝে তার জীবনে কিছু একটা বদল এসেছিল। সেই ঘটনার প্রভাবই ধীরে ধীরে পড়েছে তার ছবিতে। সব ছবি যদি পাওয়া যেত তাহলে ঘটনার তারিখটাও জোগাড় করে ফেলতাম। এরপর থেকে দৌড়াদৌড়ি কম করিনি। যে বোর্ডিং স্কুলে পিকম্যানের শৈশব কেটেছে সেখানে অবধি হানা দিয়েছি। তারা অবশ্য কিছুই বলতে পারেনি। বাবা মার সাথে তেমন হৃদ্যতা তার কোনোদিনই ছিল না, বলে সেদিক থেকেও কোনো খবর জোগাড় করতে পারি। হতাশ হয়ে ফিরে এসেছিলাম নিজের বাড়িতে। ধীরে ধীরে ব্যাপারটা মুছেই যাচ্ছিল। একদিন আচমকাই পিকম্যানের ফোন পেলাম, জরুরি তলব। নিজে থেকে আমাকে কিছু গোপন কথা বলতে চায় সে। সকাল সকাল সাবওয়ের ধারে তার বাড়িতে পৌঁছে গেলাম। পয়সা কড়ির তার অভাব নেই, ছবি রীতিমতো ভালো দামেই বিক্রি হয়। তাও এমন একটা নির্জন সাবওয়ের একপাশে বাড়ি ভাড়া নিয়ে কেন যে আছে সেটাই রহস্য। যাই হোক, লোকজনও খুব একটা ঘাঁটাতে সাহস পায় না তাকে। পিকম্যানের দোতলা বাড়িটায় প্রথম যেদিন ঢুকেছিলাম সেদিন থেকে একটা বিষণ্ণ ভাব চেপে ধরেছিল আমায়, যেন বহু বছরের মৃত অভিশাপ কেউ বাড়িটার নিচে চাপা দিয়ে রেখেছে। এই শেষ কথাটার খানিকটা যে সত্যি হতে পারে তা বুঝেছিলাম পিকম্যানের সাথে আলাপ হওয়ার পরে। বাড়িটার নিচে সত্যি একটা ছোট ঘর আছে, তবে সে ঘরখানায় আমাকে কোনোদিন নিয়ে যায়নি সে। আজ বাড়ির দরজা দিয়ে ভিতরে ঢুকতেই কিন্তু দেখতে পেলাম তাকে। মনে হলো চোখে মুখে কি যেন একটা আতঙ্কের ছায়া নেমেছে। আমাকে দেখে একগাল হাসার চেষ্টা করলো। ভারী বেমানান লাগলো সেটা। আমি নিজেই একটা হাত তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আজ এত জরুরি তলব? কোনো নতুন ছবি? না, ছবি নয়। তাহলে? তোমাকে কিছু দেখানোর আছে আমার। সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাচ্ছিলাম আমি। পিকম্যান থামিয়ে দিয়ে বলল, না না, উপরে নয়, আজ নিচের ঘরেই বসবো। মানে তোমার সেই গোপন ঘরে? আমি অবাক হয়ে গেলাম। গোপন বলে কিছু নেই, হয়তো তোমার ভালোর জন্যই। যাক সে কথা, নিচে চলো। নিচের সিঁড়ি বেয়ে দুজনে বেসমেন্টে নেমে এলাম। দরজাটা ভেজানো ছিল, সম্ভবত একটু আগেই ঘরে কাটিয়ে গেছে সে। ঠেলা মেরে সেটা খুলে ফেলে আমাকে ভিতরে আসতে বলল সে। আমি গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে এলাম। ঘরটা আলো আঁধারি, জানলা নেই বলে সূর্যের আলো হয়তো দেখেনি কখনো। ইলেকট্রিকের আলো যেটুকু জ্বলছে তাতে ঘরের মাঝখানে একটা হলদে আলোর বৃত্ত তৈরি হয়েছে। সে বৃত্তের ঠিক মাঝখানে রাখা আছে একটা ক্যানভাস।
একটা কালো কাপড় দিয়ে আপাদমস্তক ঢাকা ক্যানভাসটা, ফলে কি যে আঁকা আছে তা বুঝতে পারলাম না। অন্য কতগুলো ক্যানভাস ঘরের দেওয়ালে ঠেস দিয়ে রাখা ছিল, সেখানটা অন্ধকার। আজই আঁকাটা শেষ করলাম, বুঝলে? তো কি আঁকলে? আমার মুখের দিকে একটু ঝুঁকে পড়ল পিকম্যান। কি যেন বলতে গিয়েও থেমে গেল, সাথে সাথে পিছন ঘুরে একটানে সরিয়ে ফেলল ঢাকা চাদরটা। আমি মুখ তুলে তাকালাম সদ্য আঁকা ছবিটার দিকে। না, সেরকম নতুন কিছু নয়, সেই দানবীয় ছবি। গোটা ক্যানভাস জুড়ে লাল আর হিংস্র হলদে রঙের ছড়াছড়ি। একটা মানুষের বুকের উপর চড়ে বসেছে অতিকায় একটা প্রাণী। তার সব রকম মেলামেশা বন্ধ করে দেবে তুমি। কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। লোকটা সত্যি সত্যি এতটা পাগল তা আমার জানা ছিল না। এমনিতেই তো লোকজন মেশে না তার সাথে, তার উপর আমার সাথেও কথা বন্ধ করে সারাদিন যদি এই পৈশাচিক ছবি নিয়ে মেতে থাকে তাহলে আর রক্ষে থাকবে না। বললাম, তা কি করে হয়? তোমাকে নিয়ে আমার আর্টিকেলটা এখনো শেষ হয়নি। তোমার ছোটবেলা সম্পর্কে তো জানতেই পারিনি কিছু। আরে যা হোক, কিছু একটা বানিয়ে লিখে দাও, কেউ দেখতে যাবে না। তোর কি গল্প যে বানিয়ে লিখে দেবো? পিকম্যানের মুখে অন্ধকার নামলো। সে আবার 2 মিনিট ভেবে নিয়ে বলল, বেশ, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করবে তুমি, দেরি করবে না। আমি ঘরের চারিদিকে একবার তাকিয়ে নিয়ে ব্যঙ্গের সুরে বললাম, ব্যাপার কি বলো তো? হঠাৎ করে আমাকে ঝেড়ে ফেলতে চাইছো কেন? মাথা নিচু করে থাকলো পিকম্যান, কোনো উত্তর দিল না। বেশ খানিকটা রাগ হলো আমার, যদিও সেটা মুখে আসতে দিলাম না। এসব পাগলাটে আর্টিস্টদের মতিগতি বোঝা দায়। আমার অবশ্য কাজ বেশি কিছু বাকি নেই, তার আঁকা সব ছবি ইতিমধ্যে দেখে ফেলেছি। এখন শুধু টাইপরাইটারে টাইপ করাটা বাকি। সাথে পিকম্যানের একটা ছবি দরকার, সে কাজটা আজই সেরে ফেলতে পারতাম, কিন্তু ক্যামেরাটা আনা হয়নি। সেদিনের মতো উঠে পড়বো কিনা ভাবছি, এমন সময় দোতলা থেকে কিসের যেন আওয়াজ এলো। যেন একটা ভারী পাথরকে একদিক থেকে আরেক দিকে টেনে নিয়ে যাচ্ছে কেউ। মুহূর্তে পিকম্যানের হাব ভাব পাল্টে গেল। সে তড়িঘড়ি উঠে পড়ল, দ্রুত পায়ে দরজার দিকে এগোতে এগোতে বলল, তুমি একটু বসো, আমি আসছি। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল সে। আমি বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। সে কিন্তু আর নিচে এলো না। আমি উঠে পড়লাম, ধীরে ধীরে এগিয়ে গেলাম ছবিটার দিকে। রং এখনো কাঁচা, তাই হাত দিয়ে দেখার উপায় নেই। এক দৃষ্টে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম সেদিকে। সেই পুরনো প্রশ্নটা আবার মাথার ভিতর খোঁচা দিতে লাগলো। এত অবাস্তব অথচ এত নিখুঁত ছবি কি আঁকা সম্ভব? পিকম্যানের 4 থেকে 4.5 বছরের ভিতরে কি ঘটেছিল? ছবি থেকে চোখ সরাতে গিয়েও আমি থেমে গেলাম। ছবিটার ঠিক নিচে এসে খসড়া করা কাগজটা গোঁজা আছে। কিরকম যেন কৌতূহল হলো। হয়তো এই খসড়াতেই লুকিয়ে আছে পিকম্যানের সিক্রেট। রুমালে হাত মুছে কাগজটা তুলে ধরলাম আমি। সাধারণ কাগজের থেকে বেশ মোটা সেটা, 2 ভাঁজ করা। ধীরে ধীরে সেই কাগজটা খুলে চোখের সামনে মেলে ধরলাম আমি। কি ছিল সেই কাগজে? না, খসড়া ছিল না সেটা। খসড়ার দরকার হতো না পিকম্যানের। ছবির নিচে বাঁধা সেই মোটা কাগজটা ছিল আসলে ক্যামেরায় তোলা একটা ফটোগ্রাফ। হ্যাঁ, ঠিক ছবিটার মতোই। সেই হিংস্র নারকীয় প্রাণীটা চেপে বসেছে পিকম্যানের বুকে, টিপে ধরেছে তার গলাটা। লুকোনো ক্যামেরায় সেই ছবিটা তুলেই ক্যানভাসে রং তুলিতে ফুটিয়ে তুলেছে পিকম্যান। সেই রঙে বাস্তব হয়ে উঠেছে তার মডেল, কারণ সে জলজ্যান্ত বাস্তব।
এর বেশি কিছু জানি না আমি। সেই মুহূর্তের পর থেকে অমুখও আর হয়নি। পিকম্যান কোথায় নিখোঁজ হয়েছে তাও জানি না। এ চিঠির পরিণতি কি হওয়া উচিত আশা করি তুমি ভালোই জানো। ভালো থেকো ইতি, র্যান্ডলফ কার্টার। ভূতের গল্প যারা লিখে থাকেন তাদের দিকে থেকে থেকে একটা ভয়ানক প্রশ্ন ধেয়ে আসে, আপনি নিজে ভূত দেখেছেন কখনো? এ প্রশ্নের উত্তর যারা না দিয়ে থাকেন তারা ডাহা মিথ্যেবাদী। কারণ যা দেখিনি সেটা লেখা সম্ভব নয়, কখনো চোখ দিয়ে, কখনো অনুভূতি দিয়ে। অনুভূতির সূক্ষ্ম কণ্ঠস্বর যখন কানে কানে ফিস ফিস করে সন্ধান দেয় অলৌকিক জগতের, তখনই তো শিল্পী তুলি হাতে তুলে নেয়। র্যান্ডলফ কার্টারের চিঠি পড়ার পর আপনারাও যদি চান খোঁজ করতে পারেন পিকম্যানের। তার খোঁজ কিন্তু এখনো পাওয়া যায়নি। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনে H.P. লাভক্রাফটের গল্প অবলম্বনে পিকম্যানস মডেল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।